নমস্কার, বাংলা বাজারে স্বাগত সবাইকে। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত। শুরু করার আগে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত অনুষ্ঠান। আর একটা কথা, আমি জানি না, আই এম নট শিওর, কিন্তু কোথাও মনে হচ্ছে যে এক ধরনের ডিজিটাল সারপাস করার চেষ্টা হচ্ছে, এক ধরনের সাবোটাজ হচ্ছে, যার ফলে ভিউইং কিছু কম হচ্ছে ইদানিং। আপনারা যদি আপনাদের বন্ধু বান্ধবদের অন্তত 10 জনকেও শেয়ার করে দেন, তাহলে আমাদের এই যে মতামত, যাদের ভালো লাগছে, যাদের খারাপ লাগছে তারা শেয়ার করবেন না, যাদের ভালো লাগছে তারা অন্তত 10 জনকে যদি শেয়ার করে দেন, তাহলে আমাদের এই কথাগুলো আরো একটু ছড়িয়ে পড়ে। শুরু করছি মতামত। আজকের আমাদের শীর্ষক, নির্বাচনের ঢাক বেজেছে, সিবিআই এসেছে, ইডি এসেছে সাত সকালে। হ্যাঁ, সাত সকালে সিবিআই রেড আইপ্যাকের অফিসে, আইপ্যাকের মালিক তার ঘরে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সে নিয়েই আজকের কথাবার্তা, আজকের মতামত। শুরুতে একটু অন্য কিছু কথা বলি। ভূমিকার দরকার আছে। কেন এই আয়োজন, কেন এই হানাদারি, সেটা বুঝতে গেলে আরো কতগুলো কথা বোঝা খুব জরুরি। মোদি সাহেব বিজেপিকে এক তোলাবাজের সঙ্গে অনায়াসে তুলনা করা যায়, অনায়াসে। মুম্বাই মাফিয়া, তোলাবাজ, দাদাগিরি স্টাইলে এক রাজনীতির দল, কি করছে, এরকম একটা ব্যাপার। এমনিতে ভারতবর্ষের রাজনৈতিক দলের সম্পর্কে খুব উঁচু ধারণা তো আমাদের কারোর আছে বলে মনে হয় না। তার কারণ এই রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ঝুলিভর্তি প্রতিশ্রুতি নিয়ে আসতো সেই 52 সাল থেকেই। স্লোগান রুটি কাপড়া মাকান, স্লোগান গরিবি হটাও, স্লোগান আচ্ছে দিন লায়েঙ্গে, কিন্তু মানুষের হাতে পেন্সিলও নেই। প্রতিটা দল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছে, প্রতিটা দলের ঠ্যাঙাড়ে বাহিনী আছে, ছিল, যারা মাস্তানি করেছে, করছে ওই রাজনৈতিক দলের ছত্রছায়াতেই। প্রতিটা রাজনৈতিক দলের দুর্নীতির লম্বা ইতিহাস, আর সেসব খুব গোপনও নয়। কেন একজন রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার পরেই তার ব্যবসা বাড়ে, তার আয় বেড়ে যায়, তার সম্পদ বেড়ে যায়, তার তো এই 2010-12 থেকে এই রাজনৈতিক দলের কেউ কেউ বুঝতে শুরু করেছিলেন। এসব তো আমরা জানি, কিন্তু ওই 2010-12 থেকে কেউ কেউ হঠাৎ বুঝতে শুরু করেছিলেন যে খালি প্রতিশ্রুতিতে ছিঁড়ে ভিজছে না, মানুষ সব খবর পেয়ে যাচ্ছে। তাই তারা হাতে কিছু মিছু নিয়ে ভোটের আসলে নামলেন। প্রতিশ্রুতি তো আছেই, তার সঙ্গে টিভি, মিক্সি, গ্রাইন্ডার ইত্যাদি নিয়ে ভোটে নেমেছিলেন আম্মা জয়ললিতা। ক্রমশ তা ছড়ালো 2010-12 থেকে একেবারে ক্যাশ বেনিফিট, হাতে নগদ টাকা। এতদিন সেসব বেনিফিট কেবল ওপরের তলায় যেত, সেসবের আবার বেশ ভালো ভালো নামও ছিল। বেল আউট, আপনি আটকে গেছেন, আপনার শেয়ার বাজার হু হু করে পড়ছে, সরকার বেল আউট করছে যাতে বাজার না পড়ে যায়, যাতে আপনার ক্ষতি না হয়, মানে শিল্পপতিদের ক্ষতি না হয়। হেয়ার কাট, ওয়ান টাইম সেটেলমেন্ট, আপনি প্রচুর টাকা ধার নিয়েছেন, এবারে তার অর্ধেক টাকায় আপনি সেটেল করে ফেলতে পারেন, এর জন্য এই সমস্ত নাম আছে। ট্যাক্স হেভেন, নো ট্যাক্স জোন ইত্যাদি ইত্যাদি নানান রকম। এসব পেতেন কারা? শিল্পপতিরা, বড় লোকেরা। তারপর ধরুন মধ্যবিত্তরা, সরকারি চাকুরেরা ডিএ পেতেন। জিনিসপত্রের দাম বাড়ছে, আহারে ওনাদের ডিএ বাড়ছে, বাকিরা তো বাজারে যায় না। তারপর তাদের জন্য আবার ইন্টেলেকচুয়াল ছবি, তাদের জন্য কালচারাল অডিটোরিয়াম, সেসবের জন্য সরকারি টাকা। দেখেছেন কখনো সেখানে চাষাভুষোদের ভিড়, বস্তিবাসীদের বিরাট লম্বা লাইন। ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে গদার, ত্রুফো, তারান্তিনো। ওদিকে সারের ওপর ভর্তুকি না তুললে বিশ্বব্যাংক টাকা দেবে না, মনস্যান্টো জেনেটিক সিড না চালু করলে আইএমএফ রেগে যাবে। কিন্তু ওই 2010-12 থেকে ওইসব চাষাভুষোদের একেবারে হাতে টাকা দেওয়া শুরু হলো, গরিব প্রান্তিক মানুষদের হাতে টাকা দেওয়া শুরু হলো। তারাও বুঝলেন রাজনীতি মানে দুর্নীতি, রাজনীতি মানে চুরি, সেসব আটকানো তাদের কম্য নয়। কাজেই নির্বাচনের আসরে তারা বুঝে নিতে শুরু করলেন তাদের পাওনা গণ্ডা। আর রাজনৈতিক দল বুঝে গেল যে পাওনা গণ্ডা ভালো বোঝেন গৃহকর্ত্রীরা, আফটারঅল তাদেরই তো টানতে হয় সংসারের বোঝা। কাজেই শুরু হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারির খেলা। লক্ষ্মীর ভাণ্ডার এসে সেটার একটা বেশ পাকাপাকি রূপ দিয়ে দিল।
আর তারপর থেকে লাডলি বাহনা, মাইয়া সম্মান, লইকি বাহিনী, নানান নামে আসলে ওই হাগরে দরিদ্র গৃহকর্তীদের হাতে একেবারে কিছু ক্যাশ ধরে দিয়ে অন্যায়ের বোঝাটা কিছুটা কমানোর চেষ্টা। আর সেই সময় থেকেই দেশ দেখতে শুরু করলো দেশ জুড়ে অ্যান্টি ইনকামবেন্সি নয়, প্রো ইনকামবেন্সির খেলা। পরের পর সরকার আবার ফিরে আসছে, কেবল নয় আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছে। আর সেটাই আমরা দেখেছি বাংলাতে, মহারাষ্ট্রে, বিহারে। হ্যাঁ, ডাইরেক্ট বেনিফিশিয়ারি কাজ করছে, অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া অনেকটা ঘুরিয়ে দিতে সাহায্য করছে। একেবারে মাথায় চড়ে গেলে হবে না। মুখ্যমন্ত্রী জেলে চলে যাচ্ছেন, সেখানে হবে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি সৎ, আমি সবকিছু পরিষ্কারভাবে করব, আর তার একটা বিশাল বাংলো তৈরি করে ফেললেন এবং তারপরে জেলে চলে গেলেন, না, সেভাবে হবে না। কিন্তু হ্যাঁ, অনেকটা অ্যান্টি ইনকামবেন্সি কমিয়ে দেওয়ার চেষ্টা, কমাতে চেষ্টা করছে বা কমে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ওই 12, 13, 14, 15, 16 পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার সরকার ফিরে আসছে, মানে এক ধরনের প্রো ইনকামবেন্সি কাজ করছে। সেটা 2016 পর থেকে কাজ করতে শুরু করে। 2021-24 আমাদের এই বাংলায় বোঝা যায় এই অস্ত্র একেবারে ব্রহ্মাস্ত্র, যার উপরে নাগরিক জীবনের যাবতীয় ইস্যু, দুর্নীতি, নন ইন্টেলেকচুয়াল মুখ্যমন্ত্রী, মহল্লায় মহল্লায় খুদে খাঞ্জা খা, এইসব ইস্যুকে ছাপিয়ে এক সংখ্যালঘু ভোট, যা নাকি বিজেপির আসার সম্ভাবনাকে আটকাতেই তৃণমূলের দিকে আছে, তার সঙ্গে জুড়ে যাচ্ছে এই বিশাল ডাইরেক্ট বেনিফিশিয়ারি দরিদ্র প্রান্তিক মানুষের ভোট, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক স্থায়ী সরকারের দাবিদার বানিয়ে তুলেছে। বিজেপি আবারও 26-এর আগে বুঝতে পারছে পরিষ্কার যে হবে নাই, এবারেও হচ্ছে না। সংখ্যাগরিষ্ঠতা দূরস্থান, আগের 77ও হবে না। এদিকে তাদের সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই। কাজেই ওই দুটো পিলারের মধ্যে দ্বিতীয়টা আটকানোর কোনো সুযোগ তাদের নেই। ইতিমধ্যে বাংলার 85% মানুষ কোনো না কোনোভাবে রাজ্য সরকারের এক বা একাধিক প্রকল্প থেকে বিভিন্ন রকমের সুযোগ পাচ্ছেন, টাকা পাচ্ছেন, সাইকেল পাচ্ছেন। সেটা আটকানো যাচ্ছে না, বিজেপিকে বসে বসে দেখে যেতে হচ্ছে। কাজেই প্রথমটা নিয়ে তারা পড়েছেন, সংখ্যালঘু ভোটকে ভাঙতেই হবে। বিরোধী দলনেতা সাহেব জানিয়ে দিয়েছিলেন ওই ওদের মানে মুসলমানদের ভোট আমরা চাই না, কিন্তু নতুন সভাপতির মাথায় কিঞ্চিত ঘিলু বেশি আছে, তাই ওই চার্লস ইত্যাদিকে সরিয়ে দিয়ে আবার এক সংখ্যালঘু মুখকে ফিরিয়ে এনেছেন তিনি। কিছু সংখ্যালঘু ইন্টেলেকচুয়ালকে দিয়ে ক্রমাগত মমতা বিরোধিতা করার একটা বরাত দেওয়া হয়েছে। তারা ক্যাশে, কাইন্ডে, কিসে কি পাচ্ছেন আমার জানা নেই, কিন্তু সেই বরাত পেয়ে একদা আইপিএস, একদা অধ্যাপক, বর্তমান অধ্যাপক, বেশ কিছু মোড়ল মুসলমান বিভিন্ন ইস্যুতে মমতা কত খারাপ তা নিয়ে তাদের গবেষণালব্ধ জ্ঞান বিতরণ করেই চলেছেন সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায়। অন্যদিকে দুজনকে তো আসলেই নামিয়ে দেওয়া হয়েছে, আর ওনাদের অনেকটা কাজ তো বরাবরই করে দেন কমরেড সেলিম। তিনিও দায়িত্ব নিয়ে আদাজল খেয়ে বাকি 5%-এর 3% অন্তত যাতে বিজেপির দিকে চলে যায় তার চেষ্টা করে যাচ্ছেন। রেজাল্ট কি হবে এখনই বলতে পারবো না, তবে এই মর্মে কাজ চলিতেছে, একেবারে ওয়ার ফুটিংয়ে কাজ চলছে। এবং বিজেপি শেষবারের মতো ইডি, সিবিআইকে নামিয়ে দিল মাঠে। এরকম নির্লজ্জ এজেন্সির ব্যবহার দুনিয়ার বহু স্বৈরাচারী দেশে তো দেখাই যায়। এদেশে আমরা বছর 7-8 ধরে দেখে যাচ্ছি। এক গণতান্ত্রিক কাঠামোতে এরকম ধরনের ব্যবহারের আগে সত্যিই ভারতবর্ষে কোনোদিন ছিল না। ঠিক নির্বাচনের আগে ইডির কাছে একেবারে পাক্কা খবর ছিল ওই প্রতীক জৈনের নাকি 2 নম্বরই পয়সা আছে, আর সেগুলো তারা তাদের অফিসে আর ঘরেই রেখে দিয়েছেন, অন্তত তাদের হিসেবপত্রগুলো। তাই তারা রেডে নামলেন। সকাল থেকে ওনার বাড়ি, আইপ্যাকের দপ্তর। গত 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি আমরা কম শুনেছি? ইডি আর সিবিআই সূত্রে যে পরিমাণ দুর্নীতির কথা শুনেছি তার 4 আনা প্রমাণ করা গেলে 40 বছরের জেল আর 7 দিনের ফাঁসি অনিবার্য ছিল। কিন্তু খেয়াল করে দেখুন, একটা অভিযোগের কিন্তু কোনো কিনারা হয়নি। হয়নি। শোনা গেল বীরভূমের সবকটা ধানকলি নাকি কেষ্ট মোড়লের, নাকি ব্যাংকে কোটি কোটি টাকা আছে তারই। সব গরু পাচার, বালি পাচার হতেই পারে। এমন এক সরস জেলাতে এমন এক প্রভাবশালী নেতার পক্ষে সেটা কি খুব কষ্টকর কিছু নাকি? কিন্তু একটারও প্রমাণ পাওয়া গেছে। একটা মামলাতেও ওই মোড়লকে জেলে পুরে রাখা গেছে। শোনা গেল শিক্ষক দুর্নীতি একেবারে 6 লাভ। আমরা কি বলবো, স্বয়ং বিচারপতিই বলে দিলেন ঢাকি সমেত বিসর্জন দেব। আমরা উৎফুল্ল উৎসাহ নিয়ে দেখছিলাম, সেই বিসর্জনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু দুটোর পরে 3 নম্বর দুর্গা বিসর্জনের কার্নিভাল পার হওয়ার পরেও সেই বিচারপতি আমাদের জানালেন সম্ভবত সেটিং হয়ে গেছে। ও মাগো, কার সঙ্গে কার সেটিং? উনি কি দল বদলালেন? না, তাও নয়,
অমিত শাহজির দলেই আছেন, ওদিকে অমিত শাহজির আন্ডারে ইডি সিবিআই। তাহলে চলছেটা কি? ওই ছোট্টবেলায় জুজু আসছে, জুজু আসছে, জুজু আসছে, সেই খেলা এত বড় বয়সে দেখতে হবে আমাদের? তো এসব দেখে একটা সিরিয়াস প্রশ্ন তো আসতেই পারে যে সত্যি করেই কি দুই শাসক দলে সেটিং আছে, থাকা সম্ভব? মাত্র কদিন আগেই সিপিএম কেরালা জানিয়েছে কংগ্রেস বিজেপি কেরালাতে সেটিং করে তাদের হারাতে চলেছে। তার একগুচ্ছ প্রমাণও দিয়েছেন তারা। কংগ্রেস বলে আপ আর বিজেপির সেটিং আছে, অনেকেই বলে এমআইএম আর বিজেপির নাকি সেটিং আছে। আসলে এই সেটিং তত্ত্ব এক রাজনৈতিক হাতিয়ার, যা দিয়ে কর্মীদের ভুল বোঝাতে সুবিধা হয়, নিজেদের অপদার্থতাকে ঢাকতে সুবিধা হয়। ওই জাস্টিস গাঙ্গুলি তো বুঝতেই পারছেন, সেদিন জোশের বলে তিনি বলে ফেলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেবো, কিন্তু দেবার মতো মাল তো নেই, তাই তিনি সেটিংয়ের গল্প বলছেন। কমরেড সেলিমের সেটিংয়ের কাহিনী বলেই তো তাকে বলতেই হবে, কারণ প্রত্যেকবার হারের একটা ব্যাখ্যা তো তাকে খাড়া করতে হবে। এখন কমরেড বিজয়ন সেই কথা বলছেন কারণ উনিও জানেন কদিন পরে তাকে তার হারের একটা ব্যাখ্যা দিতে হবে। কংগ্রেস আপ বিজেপির সেটিংয়ের কথা বলে নিজেদের হারকে আড়াল করতে চায়, ওদিকে এমআইএম বিজেপির সেটিংয়ের কথা বলে মহাগঠবন্ধন তাদের হারের একটা জুৎসই ব্যাখ্যা দিতে চান। এই বাংলাতেও যদি মমতা হেরে যান তাহলে তিনিও সেটিংয়ের কথা বলবেন সিপিএম কংগ্রেসের সঙ্গে বিজেপি। এগুলো এক ধরনের রাজনৈতিক হাতিয়ার। হ্যাঁ, আবারও বলছি, আগেও বলেছি, দুটো যুযুধমান রাজনৈতিক দলের মধ্যে সেটিং সম্ভব নয়, দুটো মূল প্রধান দলের মধ্যে সেটিং সম্ভব নয়, আগেও হয়নি, পরেও হবে না। কোনো একটা ইস্যুতে একটা বোঝাপড়া হয়েছে, হয় দুই লড়ে যাওয়া রাজনৈতিক দলের দু একজন নেতাদের সঙ্গে বোঝাপড়া আমরা দেখেছি, বহুবার দেখেছি, আমি নিজে সাক্ষী থেকেছি সেই জায়গায়। আমি দেখেছি কান্তি গাঙ্গুলি যখন হকার তাড়ানোর কথাবার্তা বলছেন এবং তাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন গড়িয়াহাটে, সেই সময় তার যে ভলেন্টিয়ার বাহিনী, তার ব্যাজ তৈরি হচ্ছে, আর সেখানে সুব্রত মুখার্জির ফোন আসছে, আপনি তাড়াতাড়ি নামান, কলেজ স্ট্রিট থেকে কিন্তু মমতা আসছেন। অর্থাৎ মমতা আসছেন, সুব্রত মুখার্জি ফোন করে জানিয়ে দিচ্ছেন তার আগেই যা করার করে ফেলুন। আমরা এইসব সেটিং দেখেছি। নির্বাচনের সময় স্ট্র্যাটেজিক আসন বিলি বন্দোবস্ত আমরা দেখেছি, মানে মূল শত্রুকে হারানোর জন্য একজন এলেবেলেকে ক্যান্ডিডেট করে অন্যজনকে সুবিধে করে দেওয়ার হুদো হুদো উদাহরণ আছে। কিন্তু সাপে নেউলে সম্পর্ক আছে এমন দুই দলের সেটিং কি সম্ভব? যে কোনো সুস্থ লোকে বলবেন না, সম্ভব নয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, এটা কি তাহলে একটা বাইনারি গড়ে তোলার খেলা? মানে এমন সব কাজকর্ম করা হবে, বিজেপি এমন কিছু করবে বা তৃণমূল এমন কিছু করবে যা রাজ্যের বাকিদের মাঠের মধ্যে দুধুভাতে প্লেয়ার। মনে আছে দুধুভাতে প্লেয়ারের কথা? পাড়ার নাছোড়বান্দা সেই কনিষ্ঠকে ব্যাট বা বল করতে দিতেই হতো, সেরকম করে রেখে আসল খেলাটা বিজেপি আর তৃণমূলেই চালিয়ে নিয়ে যাবে, এমন একটা ব্যবস্থা তৈরি হবার খেলা। হ্যাঁ, এটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। যে রাজ্যে বিজেপি তৃণমূলের এই রাজ্যে বিজেপি তৃণমূলের এই বাইনারি তৈরি করার জন্যেই কি এই ইডি সিবিআই এর দেখনদারি হানাদারি, নাকি সারাদিন ধরে আলোচনার আসরে এই দুদলই থাকবে? এটা সেটাই কি? এটা কি একটা স্ট্র্যাটেজি? দুদলেরই হতে পারত যদি মাঝখানে আরো কিছু ছোট প্লেয়ারদের ভোট 15, 18, 20% থাকতো, তাহলে এই বাইনারি করার চেষ্টা দুদলই করত। কেন করতো? ওইখান থেকে যতটা পারা যায় নিজেদের দিকে নিয়ে আসা। এটা উত্তরপ্রদেশে লক্ষ্য করবেন, এ ধরনের একটা চেষ্টা সারাক্ষণ চলতে থাকে। যতটা বাইনারি তৈরি হবে ততটাই ভোট ভাঙবে। অনেকগুলো ছোট ছোট দল আছে সেখানে, সেই ভোটগুলো ভাঙলে লাভ হবে সমাজবাদী দলের, লাভ হবে বিজেপির। এই চেষ্টাটা তারা সারাক্ষণ চালিয়ে যান এবং মায়াবতীর দলকেই মূলত টার্গেট করা হয়। এখানে সেরকম এই রাজ্য মূলত তৃণমূল আর তৃণমূল বিরোধীতে বিভক্ত, আর সেই তৃণমূল বিরোধী যে শিবির, সেখানে বিজেপি মূল শক্তি, বাকিদের ভোট সামান্য। কাজেই বাইনারি এস্টাবলিশ হলে লাভ কিন্তু বিজেপির হতে পারে, বিজেপির আছে। তারা কংগ্রেসের 1-2%, সিপিএম এর 2-3% ভোট যদি তাদের দিকে নিয়ে যেতে পারে তাহলে তো বিরাট লাভ। কিন্তু তৃণমূল এই বাইনারি থেকে লাভ তুলতে পারবে না? পারবে না, পারাটা সম্ভবই নয়। বাইনারি এস্টাবলিশ হলে তাদের ক্ষতি, বরং তারা চাইবেন সিপিএম কিছু ভোট, আরো 2% ভোট বেশি পেয়ে যাক, সরকার বিরোধী ভোট, তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হোক, এটাই তো তারা চাইবেন। তাহলে সকাল থেকে এই যে আইপ্যাকের দপ্তরে ইডির হানাদারি, এটা কি? এটা অবশ্যই বিজেপির মরিয়া হয়ে ওঠার লক্ষণ। তারা একটা বাইনারি চান, মমতা বিরোধী সমস্ত ভোটকে তাদের দিকে নিয়ে যেতে চান।
দুই, তারা শাসক দলের কিছু ফাঁক ফোকর খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিছু পেয়েছেন, আরও কিছু পেতে চান, আইপ্যাকের দপ্তরে থাকা তথ্য তাদের কাজে দেবে। তিন, কেবল আইপ্যাক নয়, বেশ কিছুদিন ধরে তারা তৃণমূলের সাপ্লাই লাইনটা কাটার চেষ্টা করে যাচ্ছেন, একেবারে বিফল হয়েছেন তাও নয়। এবার আসবো আপনাদের আর এক সম্ভাব্য প্রশ্নের উত্তরে। প্রশ্নটা কি, যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সক্রিয়তার মানে কি? সকাল থেকে উনি কেন পুলিশ কমিশনার নিয়ে আর বিভিন্ন লোকজনদের নিয়ে দৌড়চ্ছেন, গিয়ে ওখান থেকে সবুজ ফাইলে করে কিছু জিনিস নিয়ে চলে আসছেন? আমার কাছে যা খবর তাতে প্রতিটা আসনের 3 জন করে সম্ভাব্য প্রার্থী তৈরির তালিকা তৈরি হয়েছে মাত্র 3-4 দিন আগে। সেই তালিকা বের হয়ে গেলে এখন থেকেই মির্জাফর বাছার কাজটা শুরু হয়ে যেত। মমতা প্রাণপণ চেষ্টা করে সমস্ত প্রোটোকলকে শিখে তুলে মাঠে নামলেন সেই বিপর্যয়কে এড়াতে। তাহলে এবারে কি হবে? ইডি চিঠি চাপাটি দেবে, সবাই এটা ইস্যু হবে। কিন্তু এ নিয়ে মাথায় সামান্য ঘিলু থাকলে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে হানা দেবার মতো বোকামি করবে না বিজেপি। যদি করে তাহলে একটা বড় শোডাউন হবে, মমতার হাতে আবার আর একটা নতুন অস্ত্র আসবে। ভাবুন, সাত সকালে ইডি হানাদারি কেন? ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।